আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি জাগো অ্যাফেয়ার্সে। আপনাদের সাথে আছি আমি সিদ্দিকুর রহমান সিদ। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ভারতের সামনে পতিত স্বৈরাচার হাসিনাকে নিয়ে মাত্র 3টি অপশন খোলা। কি সেই অপশনগুলো বিস্তারিত থাকছে প্রতিবেদনে। জামায়াত বিএনপির কথার লড়াই তুঙ্গে। এবার জামায়াতের সক্ষমতাকে ইঙ্গিত করে এক হাত দিলেন বিএনপি নেতা শামসুজ্জামান দুদু। ডক্টর ইউনূস শেহবাজ ফোনালাপ, বাংলাদেশ পাকিস্তান ঘনিষ্ঠভাবে কাজ করতে সম্মত। আরও যেসব কথা হলো। বাংলাদেশের গণতন্ত্র পুনর্জীবিত করতে সহায়তার ঘোষণা জাতিসংঘের। নতুন সরকারের সঙ্গে কাজ চালিয়ে যেতে চায় ভারত, জয়শঙ্কর। বঙ্গবন্ধুর আওয়ামী লীগ আর শেখ হাসিনার আওয়ামী লীগ এক নয়, কাদের সিদ্দিকী। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ভারতের সামনে পতিত স্বৈরাচার হাসিনাকে নিয়ে মাত্র 3টি অপশন খোলা। গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। 3 সপ্তাহেরও ওপর হয়ে গেল, এখনও ভারতেই অবস্থান করছেন তিনি। চরম গোপনীয়তা ও কড়া সুরক্ষার মধ্যে ভারত সরকার আপাতত তার ও তার ছোট বোন শেখ রেহানাকে থাকার ব্যবস্থা করেছেন। কিন্তু তার সম্বন্ধে কি চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে সে সম্পর্কে আনুষ্ঠানিকভাবে এখনও কিছুই জানানো হয়নি। আর এ নিয়ে তৈরি হয়েছে নানা জল্পনা কল্পনা। এরই মধ্যে গত সপ্তাহে বাংলাদেশ সরকার শেখ হাসিনার ডিপ্লোম্যাটিক বা অফিসিয়াল পাসপোর্ট প্রত্যাহার করার সিদ্ধান্ত নেওয়ায় ভারতে এখন তার অবস্থানের বৈধতার ভিত্তি কি সে প্রশ্ন উঠতে শুরু করেছে। আর এ নিয়ে বিবিসি একটি প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে জানা যায়, দিল্লিতে ভারতের শীর্ষ পর্যায়ের সরকারি কর্মকর্তা ও বিশ্লেষকদের সঙ্গে কথা বলেছে বিবিসি। সেটা আভাস পেয়েছে। তা হলো, এই মুহূর্তে শেখ হাসিনাকে নিয়ে ভারতের সামনে কার্যত 3টি অপশন খোলা বা রাস্তা খোলা আছে। প্রথম রাস্তাটা হলো বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর জন্য তৃতীয় কোনো দেশে আশ্রয়ের ব্যবস্থা করা, যেখানে তিনি নিরাপদে ও সুরক্ষিত পরিবেশে থাকার নিশ্চয়তা পাবেন। দ্বিতীয় অপশনটি হলো শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দিয়ে ভারতেই এখানকার মতো রেখে দেওয়া। তৃতীয় পথটা হয়তো এখনই বাস্তবায়ন সম্ভব নয়, কিন্তু ভারতে কর্মকর্তা ও পর্যবেক্ষকদের একটা অংশ বিশ্বাস করেন কিছুদিন পরে উপযুক্ত পরিস্থিতি এলে বাংলাদেশে শেখ হাসিনার রাজনৈতিক প্রত্যাবর্তনের জন্য ভারত চেষ্টা করতে পারে। কারণ দল বা রাজনৈতিক শক্তি হিসেবে আওয়ামী লীগ এখনও ফুরিয়ে যায়নি এবং দলের সর্বোচ্চ নেত্রী হিসেবে তিনি দেশে ফিরে সংগঠনের হাল ধরতেই পারেন। এর মধ্যে ভারতের সামনে অপশন হিসেবে প্রথমটা যে সেরা তা নিয়ে অবশ্য কূটনৈতিক বা থিঙ্ক ট্যাঙ্ক মহলে কোনো সন্দেহ নেই। কারণ তিনি ভারতের রয়ে গেলে সেটা আগামী দিনে দিল্লি ঢাকা সম্পর্কের ক্ষেত্রে বিরূপ প্রভাব ফেলতে পারে বলে তারা মনে করছেন। এর পাশাপাশি ভারত বাংলাদেশ প্রত্যাবর্তন চুক্তির আওতায় শেখ হাসিনাকে হস্তান্তরের জন্য ঢাকার কাছ থেকে যদি কোনো অনুরোধ আসে, সেটা যে কোনো না কোনো যুক্তিতে দিল্লি খারিজ করে দেবে, তাও এরকম নিশ্চিত। কাজেই শেখ হাসিনাকে বিচারের জন্য বাংলাদেশের হাতে তুলে দেওয়াটা ভারতের জন্য কোনো বাস্তবসম্মত অপশন বলে পর্যবেক্ষকরা মনে করছেন না। সুতরাং অন্যভাবে বললে, শেখ হাসিনাকে নিয়ে স্বল্প বা দীর্ঘমেয়াদী ভারতের সামনে উপর উল্লেখিত 3টি রাস্তায় খোলা থাকছে। জামায়াত বিএনপির কথার লড়াই তুঙ্গে। এবার জামায়াতের সক্ষমতাকে ইঙ্গিত করে এক হাত দিলেন বিএনপি নেতা শামসুজ্জামান দুদু। বললেন, যারা বিএনপির সঙ্গে থাকা সত্ত্বেও মাত্র 19টি ভোট পায়, তারা তো ভোটে ভয় পাবেই। জাতীয় নির্বাচনের টাইম ফ্রেম নিয়ে জামায়াত ইসলামী আন্দোলনের সমালোচনা করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেছেন, কেউ কেউ বলছেন বন্যায় ভাসছি, আবার এখন নির্বাচনের কি দরকার? যারা যেমন তারা তেমনই কথা বলবেন। কিছু মানুষ আছে, কিছু দল আছে আমাদের সঙ্গে থাকলেও 19টি সিট পায়, আমাদের থেকে বেরিয়ে আওয়ামী লীগের সঙ্গে থাকলে তারা সিট 3টা পায়। তারা ভোটে তো ভয় পাবেই, এটা অস্বাভাবিক কিছু নয়। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে শুক্রবার নাগরিক অধিকার আন্দোলনের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এক অবস্থান কর্মসূচিতে তিনি এই আহ্বান জানান। সম্প্রতি এক সাক্ষাৎকারে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান বলেন, বিএনপি নির্বাচনের জন্য তোড়জোড় করছে, আমরা এই মুহূর্তে নির্বাচনকে প্রাধান্য দিচ্ছি না। জাতীয় ক্রাইসিস চলছে, রক্তের দাগ, ক্ষত বিক্ষত হওয়া শহীদ পরিবারগুলো বিভিন্ন জেলায় বন্যার কবলে পড়েছে। এটাকে আমরা এই মুহূর্তে রাজনীতি হিসেবে নিয়েছি।
এটাকে কেউ যদি রাজনীতি বলে রাজনীতি, আর কেউ যদি বলে মানবিক দায়িত্ব, তাহলে মানবিক দায়িত্ব। আমরা মনে করি এই বিষয়গুলো সমাধান না করে নির্বাচনের কথা তোলা যৌক্তিক মনে করি না। এ বিষয়ে দুদু বলেন, ভোট ছাড়া, মানুষের ভোটিং পাওয়ার ছাড়া কোনো গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে বলে আমার জানা নেই। সেজন্য 1 নম্বর চয়েস, দিন তারিখ বিএনপি দেয় নাই, আমি দিতে চাই না। যত তাড়াতাড়ি সম্ভব সংবিধানের আলোকে গণতন্ত্রের ভাবনায় নির্বাচনের মুখোমুখি জাতিকে করতে হবে। জাতি ঠিক করে দেবে কার প্রয়োজন। এজন্য আমাদের ভালোবাসার এই সরকারকে বলবো, মানুষের ভোটাধিকারটা দেন, যাতে প্রশাসনের লোক, আইন শৃঙ্খলা বাহিনীর লোক, সেনাবাহিনীর লোক, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ ভোটটা দিয়ে তারা প্রতিনিধিকে নির্বাচন করতে পারে। এই অধিকারটুকু আপনি দেন। বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ফোনে কথা বলেছেন। ফোন আলাপে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হওয়ায় ডক্টর ইউনূসকে অভিনন্দন জানান শেহবাজ। শুক্রবার রেডিও পাকিস্তান এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। ফোন আলাপে বাংলাদেশে চলমান বন্যায় হতাহত ও ক্ষয়ক্ষতির জন্য সমবেদনা জানিয়েছেন পাকিস্তানি প্রধানমন্ত্রী। এছাড়া বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে ডক্টর ইউনূসের অবদানের ভূয়সী প্রশংসা করেছেন শেহবাজ। একই সঙ্গে পাকিস্তান ও বাংলাদেশের সমৃদ্ধির জন্য ঘনিষ্ঠভাবে কাজ করতে উভয় নেতা সম্মত হয়েছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে দেওয়া এক সংবাদ সম্মেলনের বিজ্ঞপ্তিতেও ফোন আলাপের বিষয়টি নিশ্চিত করে বলা হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতেও ফোন আলাপের বিষয়টি নিশ্চিত করে বলা হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ শুক্রবার বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। কথোপকথনে প্রধানমন্ত্রী শেহবাজ প্রধান উপদেষ্টার পদ গ্রহণের জন্য অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানান এবং বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে তার অবদানের প্রশংসা করেন। এছাড়া বাংলাদেশের সাম্প্রতিক বন্যায় সৃষ্ট ধ্বংসযজ্ঞের ঘটনায়ও সমবেদনা প্রকাশ করেন শেহবাজ। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিভিন্ন ক্ষেত্রে বর্ধিত সহযোগিতার মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক পুনর্জীবিত করার গুরুত্বের উপর জোর দেন শেহবাজ শরীফ। শেহবাজ পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে ঐতিহাসিক, ধর্মীয় ও সাংস্কৃতিক বন্ধন রয়েছে। তিনি উভয় দেশের বাণিজ্যিক সম্পর্ক, সাংস্কৃতিক আদান প্রদান এবং উভয় দেশের জনগণের মধ্যে যোগাযোগ আরও জোরদার করার বিষয়ে গভীর ইচ্ছা প্রকাশ করেন। ফোন আলাপে উভয় নেতা একমত হয় যে পাকিস্তান ও বাংলাদেশের জনগণের অগ্রগতি ও সমৃদ্ধির জন্য ঘনিষ্ঠভাবে কাজ করার প্রয়োজন রয়েছে। বাংলাদেশের গণতন্ত্র পুনর্জীবিত করতে অন্তর্বর্তী সরকার এবং জনগণকে সহায়তা দিতে আগ্রহী জাতিসংঘের মানবাধিকার কমিশন। শুক্রবার জেনেভায় এক প্রেস ব্রিফিংয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের মুখপাত্র রাভিনা সামদাসানি এর কথা জানান। মুখপাত্র বলেন, বাংলাদেশের গণতন্ত্রকে পুনর্জীবিত করতে জবাবদিহিতা নিশ্চিত ও সমন্বয় সাধন করতে চায় জাতিসংঘের মানবাধিকার কমিশন। একই সঙ্গে মানবাধিকারকে এগিয়ে নিতে এই গুরুত্বপূর্ণ মুহূর্তে অন্তর্বর্তী সরকার ও জনগণকে সমর্থন করার জন্য উন্মুখ কমিশন। বাংলাদেশে সম্প্রতি শিক্ষার্থী জনতা আন্দোলনে ঘটা সহিংসতায় বিভিন্ন ঘটনা পর্যালোচনা করতে গত 22 তারিখ মানবাধিকার হাই কমিশনার কার্যালয়ের একটি টিম ঢাকায় এসেছিল। মানবাধিকার হাই কমিশনের এশিয়া প্যাসিফিক শাখা কার্যালয়ের নির্বাহী প্রধান ররি মঙ্গোভেন ছিলেন এই টিমের নেতৃত্বে। দলটির বাংলাদেশের বৈঠকের কথা জানিয়ে রাভিনা সামদাসানি বলেছেন, গত কয়েক সপ্তাহে কমিশনটির একটি প্রতিনিধি দল বাংলাদেশের ছাত্র নেতাদের সঙ্গে বৈঠক করছে, যাদের মধ্যে অনেকেই আটক বা আহত হয়েছে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, প্রধান বিচারপতি, পুলিশ ও সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, আইনজীবী, সাংবাদিক ও মানবাধিকার কর্মী, রাজনৈতিক দলের প্রতিনিধি এবং সংখ্যালঘু ও ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের সঙ্গেও তাদের বৈঠক হয়েছে। সেখানে দলটি অন্তর্বর্তী সরকারের অনুরোধে সাম্প্রতিক সহিংসতা এবং অস্থিরতার প্রেক্ষাপটে মানবাধিকার লঙ্ঘন এবং অপব্যবহারের তদন্তের পদ্ধতি নিয়ে আলোচনা করেছেন। তাদের কার্যালয়ে টেকসই সহায়তা প্রদান করতে পারে এমন বিষয়ে কথা হয়েছে। এদিন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয় থেকে দেওয়া বিবৃতিতে নিশ্চিত করা হয়, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের শীর্ষ নির্বাহী ভলকার তুর্ককে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানিয়ে চিঠি দিয়েছেন ক্ষমতাসীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে ভারত কাজ চালিয়ে যাবে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। শুক্রবার দিল্লিতে রাজীব সিকরির লেখা স্ট্র্যাটেজিক কনড্রামস রিশেপিং ইন্ডিয়াস ফরেন পলিসি বই প্রকাশ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্যে তিনি এ কথা বলেন। বাংলাদেশের সাম্প্রতিক পরিবর্তনের কথা উল্লেখ করে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, যে সরকার ক্ষমতায় রয়েছে তার সঙ্গেই আমরা আলোচনা করব, এটাই স্বাভাবিক। জয়শঙ্কর বলেন, সবাই অবগত যে বাংলাদেশের স্বাধীনতার পর থেকে দুই দেশের সম্পর্কে নানা উত্থান পতনের মধ্য দিয়ে গিয়েছে।
স্বীকার করতে হবে যে রাজনৈতিক পরিবর্তন রয়েছে এবং রাজনৈতিক পরিবর্তন অনেক সময় অপ্রত্যাশিত হয়। এখানে অবশ্যই আমাদের পারস্পরিক স্বার্থের বিষয়টা দেখতে হবে। এর আগে গত 17 আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর ফোনালাপ হয়েছে। এনডিটিভি জানিয়েছে, ফোনালাপে ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতের প্রধানমন্ত্রীকে বাংলাদেশে হিন্দুসহ সব সংখ্যালঘুর পূর্ণ নিরাপত্তার নিশ্চিতের আশ্বাস দিয়েছেন। কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বীর উত্তম বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, মাওলানা ভাসানী ও বঙ্গবন্ধুর আওয়ামী লীগ আর শেখ হাসিনার আওয়ামী লীগ এক নয়। শুক্রবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। কাদের সিদ্দিকী বলেন, আমি আওয়ামী লীগকে কোনো দুর্দিন দেখি নাই, কারণ মাওলানা ভাসানী ও বঙ্গবন্ধুর আওয়ামী লীগ আর শেখ হাসিনার আওয়ামী লীগ এক নয়। যে আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা এনে দিয়েছে আর বর্তমান আওয়ামী লীগ এক নয়। আমি একটা দল করেছি কৃষক শ্রমিক জনতা লীগ নামে, যার প্রতীক গামছা। দলের একমাত্র উদ্দেশ্য মানুষকে পাহারা দেয়া, মানুষের সেবা করা। তিনি বলেন, আমি আমার রাজনৈতিক পিতার মুক্তির কারণেই টুঙ্গিপাড়ায় এসেছি। দর্শক, শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। ভারতের সামনে পতিত স্বৈরাচার হাসিনাকে নিয়ে মাত্র 3টি অপশন খোলা। কি সেই অপশনগুলো বিস্তারিত থাকছে প্রতিবেদনে। জামায়াত বিএনপির কথার লড়াই তুঙ্গে, এবার জামায়াতের সক্ষমতাকে ইঙ্গিত করে এক হাত দিলেন বিএনপি নেতা শামসুজ্জামান দুদু। ডক্টর ইউনূস শেহবাজ ফোনালাপ, বাংলাদেশ পাকিস্তান ঘনিষ্ঠভাবে কাজ করতে সম্মত। আরও যেসব কথা হলো। বাংলাদেশের গণতন্ত্র পুনর্জীবিত করতে সহায়তার ঘোষণা জাতিসংঘের। নতুন সরকারের সঙ্গে কাজ চালিয়ে যেতে চায় ভারত, জয়শঙ্কর। বঙ্গবন্ধুর আওয়ামী লীগ আর শেখ হাসিনার আওয়ামী লীগ এক নয়, কাদের সিদ্দিকী। এই ছিল এখনকার মতো। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।